আমাদের ইউটিউবের এবং ফেসবুকের বন্ধুরা আমাদের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমরা আজকে নিউজিল্যান্ডের খুব সুন্দর একটা জায়গা গডলি হেড নামে একটা জায়গায় আমরা আছি। আমরা অনেক পাহাড় পর্বত অতিক্রম করে এখানে আসলাম প্রকৃতি দেখার জন্য। তো আমাদের মাথায় আসলো হাইডআউটের মতো। হ্যাঁ, তো আমাদের মাথায় আসলো যে আমাদেরকে সময় মানে বিভিন্ন সময় মানুষ নিউজিল্যান্ডে আসা নিয়ে অনেক কথা বলে বা নিউজিল্যান্ডের লাইফস্টাইলটা কীরকম সেটা জানতে চাই। তো আমরা আজকে তিন বন্ধু এখানে আসছি। তো ভাবলাম যে আমরা এই বিষয়গুলো নিয়ে সবাই যার এক্সপিরিয়েন্স থেকে মানে লাইফ জীবন থেকে নেওয়া যেসব গল্প আছে সেগুলো শেয়ার করার জন্য। তো আমি প্রথমে আমাদের সুব্রত ভাইকে বা আমার বন্ধু সুব্রতকে প্রথমে আমি এই ভিডিওর ব্যাপারে স্টার্ট করার জন্য অনুরোধ জানাচ্ছি। তো উনি আমাদের বিভিন্ন স্টুডেন্টরা বা প্যারেন্টসরা যেসব কোয়েশ্চেন করে আমাদেরকে সেগুলো একটা লিস্ট বানিয়ে নিয়ে আসছে। এগুলো এই লিস্ট থেকে আমরা আপনাদেরকে ধাপে ধাপে পুরো নিউজিল্যান্ডের লাইফ সম্পর্কে একটা স্বচ্ছ আইডিয়া দেওয়ার চেষ্টা করব। তো সুব্রত ভাই আপনি যদি স্টার্ট করেন। থ্যাংক ইউ তোফাজ্জল ভাই। সুন্দর একটা দিন আমরা স্পেন্ড করতেছি এখানে। সো প্রথমে যেই বিষয়টা বলবো, ম্যাক্সিমাম স্টুডেন্টের যেই কোশ্চেনটা থাকে যে নিউজিল্যান্ডে আসার জন্য কি কি প্রিপারেশান নেওয়া যায়, বাট অনেকে বলে যে আমি এখন অনার্স থার্ড ইয়ারে আছি, তো আমি চিন্তা করতেছি যে অনার্স কমপ্লিট করার পর স্টুডেন্ট ভিসা যাব নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া বা অন্য কোথাও দেশে। তো পার্টিকুলারলি নিউজিল্যান্ডের জন্য যদি বলি যে তার কি মানে আগে থেকে প্রিপারেশান লাগবে, তার যাতে অনার্স কমপ্লিট হওয়ার পর সে সরাসরি স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করতে পারে, তারা যাতে টাইম ওয়েস্ট না হয়। তো সেই ক্ষেত্রে আমি অনেক আমার ছোটো ভাই বা ফ্রেন্ড আছে যাদেরকে বলেছি যে রিয়েল ইনফরমেশানটা কী। তো সেটা হচ্ছে প্রথমে তার যদি ইংলিশের প্রফিসিয়েন্সি অত ভালো না থাকে, তখন অনার্স পড়া অবস্থায় ইংলিশের একটু ভালো দক্ষতা নেওয়া যায়। সেক্ষেত্রে আইএলটিএস তো ম্যান্ডেটরি এখন নিউজিল্যান্ডের জন্য। তো যদি অনার্স কমপ্লিট করে আসে তখন তো পোস্ট গ্রাজুয়েশান, তখন কলেজ ডিপেন্ড করে 6.5 বা 7 লাগে, অ্যাটলিস্ট 6.5 লাগে পোস্ট গ্রাজুয়েশনের জন্য, মাস্টার্স বা লেভেল 7 যেটাই বলুক, বা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা। তো আবার কিছু ইউনিভার্সিটিতে 7 লাগে। আর যদি আন্ডার গ্রাজুয়েশন আসে তখন সাবজেক্ট অনুযায়ী কিছু সাবজেক্ট আছে 5.5 হলেও চলে, কিছু 6 বা কিছু 6.5। তো ডিপেন্ডিং অন দ্যাট এটা হচ্ছে ইংলিশ রিকোয়ারমেন্টস মাস্ট। সেকেন্ড হচ্ছে আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই এর মধ্যে, যে বাংলাদেশে কিন্তু এখন স্টুডেন্টরা পিটিও দিতে পারে, পিয়ারসন টেস্ট অফ ইংলিশ দিতে পারে, এবং পিয়ারসন টেস্ট অফ ইংলিশ দিয়েও কিন্তু আপনি নিউজিল্যান্ডে পড়াশোনার জন্য আসতে পারবেন। এটা অ্যাকসেপ্টেড নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়াতে। এবং স্টুডেন্টদের যে ফিডব্যাক ওইটা অনুযায়ী বোঝা যাইতেছে যে পিটি লিটল বিট ইজিয়ার দেন আইএলটিএস। হ্যাঁ, আর এটা তো কম্পিউটার বেস আর রেজাল্টটাও দ্রুত পাওয়া যায়। আইএলটিএসটা সবার কাছে একটু লেন্দি প্রসেস, প্রচুর পড়াশোনা করতে হয় ব্যাকগ্রাউন্ডে, বাট পিটিটা মেবি তাড়াতাড়ির জন্য একটা ভালো অপশন। তবে পিটির একটা মানে অন্য দিক আছে, খারাপ দিক আছে, যেটা হচ্ছে যাদের অনেক কম্পিউটার স্কিল ভালো না তাদের জন্য একটু ওইখানে টাইপিং করতে অনেক ফাস্ট, তো সেই ক্ষেত্রে ফাস্ট টাইপিং না হলে অনেক প্রবলেমে পড়তে পারে। আরেকটা জিনিস বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে শুধু অনার্স পড়ে না, কেউ যদি এইচএসসি মানে শেষ করার পরে নিউজিল্যান্ডে আসতে চায় তারাও কিন্তু আসতে পারে। ইউনিভার্সিটিগুলোতে বা কলেজগুলোতে তাদেরকে একটা ফাউন্ডেশন কোর্স করায়, করার পর তারা হচ্ছে বিভিন্ন কোর্সে ঢুকতে পারে। বাট কেউ যদি ডিপ্লোমা করতে চায় সেক্ষেত্রে মনে হয় লেভেল 5-এ আসতে হয়। হ্যাঁ, এইচএসসি পাশের পর লেভেল 5-6 ইজিলি করা যায় যে কোনো ব্যাকগ্রাউন্ডে থেকেই। তো এটা হচ্ছে সেকেন্ড যে টপিকটা বলতেছিলাম, সেটা হচ্ছে একটা ভালো স্পন্সর। সো মেইনলি যে কোশ্চেনটা থাকে স্পন্সরটা কে হবে, তো সেক্ষেত্রে ফার্স্ট ব্লাড তো প্রায়োরিটি, বাবা মা বা বড় জোর ভাই বোন হলে সবচেয়ে বেস্ট। তারপর মামা কাকা খালা সবাই হতে পারে স্পন্সর, বাট ওই ক্ষেত্রে আই থিঙ্ক স্ট্রং একটা লেটার দিতে হবে যে তোমার মামা কেন তোমার স্পন্সর হইতেছে। আর সেই ক্ষেত্রে আরেকটা কমন কোশ্চেন থাকে যেটা এটার সাথে রিলেটেড, সেটা হচ্ছে ব্যাংকে কত টাকা দেখাতে হবে বা কত দিনের জন্য। তো সেক্ষেত্রে একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি, সেটা হচ্ছে নিউজিল্যান্ডের ওয়েবসাইটে লেখা আছে যে এখন মনে হয় $15,000 থেকে $17,000 হচ্ছে
Per year. তার পার ইয়ার লিভিং কস্ট প্লাস স্টুডেন্ট ভিসার যে পলিসি সেটা অনুযায়ী তার আসা যাওয়ার বিমান খরচ ওইখানে ইনক্লুড করতে হবে। তো আমি ধরলাম আরও $2,000 বা $18,000-19,000, এটা হচ্ছে তার লিভিং কস্ট টোটাল দেখাতে হবে। আর যদি তার টিউশন ফি $20,000 হয় তখন ও 17,000-এর সাথে 20,000 যোগ করলে 37,000, তো অলমোস্ট $40,000, যেটার বাংলাদেশি টাকায় মূল্য মেবি 20 লাখ টাকা কত 20-25 লাখ টাকা এরকম। 25 লাখ টাকার মতো আসে। তো 25 লাখ টাকা হচ্ছে ব্যাংকে দেখাতে হবে, উইথ সোর্স অফ ইনকাম। হ্যাঁ, উইথ সোর্স অফ ইনকাম। এখন আমি আমার কাকা থেকে 25 লাখ টাকা এনে আমার ব্যাংকে রাখলাম, তো ইমিগ্রেশনকে যখন ব্যাংক স্টেটমেন্ট দেওয়া হবে তখন আস্ক করতে পারে যে 25 লাখ টাকা কোথা থেকে আসছে। তো এই টাকার সোর্স অফ ইনকাম যদি ভালোভাবে না দেখাইতে পারে সেক্ষেত্রে ভিসা ডিক্লাইনও হয়ে যেতে পারে। তো অনেক ম্যাটার আছে আসলে, এটা ইমিগ্রেশন অ্যাপ্লাই করার পর বোঝা যায়। কারো দেখা গেছে এইসব বিষয় নিয়ে কোশ্চেন করে না, সরাসরি ভিসা দিয়ে দেয় ইন্টারভিউ ছাড়া। আবার অনেককে ইন্টারভিউ করে বলে যে ব্যাংক স্টেটমেন্ট পাঠাতে, যেমন আমার ক্ষেত্রে বলছিল ব্যাংক স্টেটমেন্ট ইমেল করার জন্য। তো সেক্ষেত্রে গুড স্পন্সর লাগবে স্টুডেন্ট ভিসা অ্যাপ্রুভালের জন্য। আর আরেকটা কমন কোশ্চেন থাকে যে স্টাডি গ্যাপ কি অ্যাকসেপ্টেড নাকি নিউজিল্যান্ডে। তো এটা ডিপেন্ড করে, যেমন কেউ যদি অনার্স কমপ্লিট করার পর সে 2-3 বছর অন্য কোথাও একটা কোম্পানিতে জব করে, তো সেই ক্ষেত্রে স্টাডি গ্যাপ আছে, বাট সে লজিক্যালি প্রমাণ করতে পারবে যে আমি কি কারণে স্টাডি গ্যাপটা হয়েছে, যে 3 বছর আমি জব করছি। তো আশা করি এটা কোনো প্রবলেম হবে না যদি সে আইএলটিএসে ভালো স্কোর করতে পারে এবং সে প্রমাণ করতে পারে যে নিউজিল্যান্ডে আমার পড়াশোনার যে ইন্টেনশনটা ওইটা ক্লিয়ার, যে আমি ভালো ইন্টেনশনে নিউজিল্যান্ডে পড়তে আসতেছি। তো এটা যদি ক্লিয়ার থাকে তো সেই ক্ষেত্রে আমার মনে হয় না স্টাডি গ্যাপ অতটা ইস্যু। অনেকের 10-12 বছর থাকে, তো সেই ক্ষেত্রে হয়তো একটা ফ্যাক্ট হতে পারে, এক্সপ্লেনেশন লাগবে যে ভালো, যে এই 10-12 বছর কেন পড়ালেখা থেকে বিরত ছিল, এখন আবার পড়ালেখা করতে চাইছে। তো অনেক কারণ থাকতে পারে, তো সেই ক্ষেত্রে যদি যুক্তিযুক্ত কারণ দেখানো যেতে পারে তো আমার মনে হয় না অতটা প্রবলেম হওয়ার কথা। তারপর আমি একটা জিনিস অ্যাড করতে চাই, বাংলাদেশ থেকে যত স্টুডেন্ট বাংলাদেশ এবং ইন্ডিয়া থেকে এবং বাংলাদেশের আশেপাশের দেশগুলো থেকে ভিসা রেট অনেক বেশি না অন্যান্য দেশের মতো, যেমন আমেরিকা বা সাউথ নর্থ আমেরিকার ওই দেশগুলোর মতো ওরকম ভিসা রেট না। কারণ হচ্ছে এই বাংলাদেশে হচ্ছে আপনার স্পন্সরগুলোতে ইনকাম সোর্সটা ভালো মতো দেখানো সম্ভব হয় না। কারণ অনেকেই একটা স্টুডেন্ট আছে এইচএসসিতে পড়াশোনা করতেছে, এইচএসসি পাস করার পর সে ডিসাইড করলো সে বিদেশে যাবে, বাই দিস টাইম ওর বাবার কাছে টাকা চলে আসছে, হ্যাঁ, যা ইনকাম করা হয়ে গেছে বা প্যারেন্টসের কাছে বা মামার কাছে ভালো গেছে যেখানে হোক। তো এই যে ইনকামটা ওরা হচ্ছে আনডকুমেন্টেড ইনকাম হলো, এটা নিয়ে অনেক মানে প্রবলেমের সম্মুখীন হয়। এই জন্য কিন্তু বাংলাদেশ থেকে ভিসার মানে রেশিওটা নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মতো দেশগুলোতে কম, বা নিউজিল্যান্ডে অনেক কম। নিউজিল্যান্ডে ইমিগ্রেশন অনেক টাইট এইসব বিষয়ে, এবং তারা খুব খুব সূক্ষ্মভাবে এই জিনিসগুলোকে দেখে। তো আমি বলবো যারা নিউজিল্যান্ডে আসতে চান তারা প্রথম থেকেই একটা লং প্রসেস নিয়ে আপনি আগাবেন, যাতে আপনার ডকুমেন্টেড সোর্স অফ ইনকাম থাকে, যেটা আপনি ইমিগ্রেশনকে শো করতে পারেন। তাহলে আপনাকে আপনার ভিসা পাওয়াটা অনেক ক্ষেত্রে ইজি হবে। নেক্সট যে টপিকটা সেটা হচ্ছে অনেকে বলে সিজিপিএ কোনো ম্যাটার কিনা যে ইউনিভার্সিটিতে। তো সেই ক্ষেত্রে আমি শাওন ভাইকে বলবো, শাওন ভাই তো একটা ইউনিভার্সিটি থেকে বিবিএ কমপ্লিট করে আসছেন না, তো সেই ক্ষেত্রে আপনার কি মনে হয় সিজিপিএ কোনো ম্যাটার ভিসা পাওয়ার ক্ষেত্রে? আমার মনে হয় না সিজিপিএ ইজ আ ম্যাটার। কারণ হচ্ছে যে কারণ আপনি যখন বাংলাদেশে আন্ডার গ্র্যাজুয়েট কমপ্লিট করছেন, আন্ডার গ্র্যাজুয়েট কমপ্লিট করে যখন এখানে আসবেন, আপনি আইদার লেভেল 7-এ অ্যাপ্লাই করতে পারবেন অথবা লেভেল 8-এ অ্যাপ্লাই করতে পারবেন। এখন লেভেল 7টা ওরা এখানটাতে যেভাবে কাউন্ট করে, ইটস মোর অর লেস লাইক থার্ড ইয়ার অফ দ্য আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম। তাহলে ওরা যেহেতু ওইভাবে জিনিসটা কাউন্ট করে, এজন্য বাংলাদেশের সিজিপিএটা কেমন ছিল ওইটা ওদের কাছে ডাজেন্ট ম্যাটার। তাহলে কারো সিজিপিএ যদি একটু লো হয় বাট তার ইন্টেনশন অফ স্টাডি যদি ভালো হয়, আইএলটিএস এর স্কোরটা যদি ঠিকঠাক থাকে, তাহলে এটা নিয়ে ওরা কোনো কোয়েশ্চেন করবে না। ভালো, আমরা একটা খুব কোয়ালিটি ইনফরমেশন পেলাম। সো আরেকটা কোশ্চেন থাকে, এটা একটু ফানি কোশ্চেন আমার কাছে আসে প্রায়, যে ভাই বাংলাদেশ থেকে কি ভিসা পাওয়াটা একটু ডিফিকাল্ট, মানে ইন্ডিয়া থেকে কি ভিসা পাওয়াটা ইজি? অনেকে আবার যে ইন্ডিয়ান পাসপোর্ট হইলে কি ভিসাটা ইজিলি দিয়ে দেয়। তো সেই ক্ষেত্রে হ্যাঁ,
আপনার কাছে মনে কোনো ইন্টারেস্টিং না, তথ্য আছে? আপনি অ্যান্সারটাকে দেন। অ্যান্সারটা হচ্ছে 2014-এ মেবি এটা একটা ম্যাটার ছিল, অনেক বাংলাদেশ থেকে স্টুডেন্ট আসছে, আবার ইন্ডিয়া থেকেও স্টুডেন্ট আসছে। বাট যদি ওভারঅল পপুলেশনটা দেখা হয়, ইন্ডিয়াতে কিন্তু জনসংখ্যা বেশি, তো ভিসা হওয়ার সম্ভাবনা ওইখানে বেশি হবে, স্বাভাবিক। বাট আমার মনে হয় না ওরকম ন্যাশনালিটি দেখা কোনো কিছু বিচার করা হয়। বাট ওইখানে আরেকটা জিনিস অ্যাড করি, সেটা হচ্ছে আমরা যেই ফ্যামিলি সাপোর্ট যে ফান্ডটা, ওইটা কিন্তু দেখাইতে হয় না। তো ইন্ডিয়া থেকে স্টুডেন্টরা যখন আসে তখন তার ফ্যামিলি সাপোর্ট ফান্ডটা অলরেডি নিউজিল্যান্ডে ট্রান্সফার করতে হয়, যেটা হচ্ছে নিউজিল্যান্ডে $17,000। তো সেই ক্ষেত্রে মোর স্টুডেন্ট যদি নিউজিল্যান্ডে আসে ইন্ডিয়া থেকে, তো মোর মানি উইল কাম টু নিউজিল্যান্ড। তো সেই ক্ষেত্রে হয়তো কিছু রেশিও থাকতে পারে, বাট এটা সম্পূর্ণ ধারণা। আমার মনে হয় না এই থিসিসের উপর বিশ্বাস করা ঠিক যে ইন্ডিয়া থেকে অনেক ভিসা হচ্ছে, বাংলাদেশ থেকে হয়তো কম হচ্ছে। ওটা পপুলেশনের কারণে হইতে পারে, রেশিওটা একটু বেশি। বাট ওভারঅল বাংলাদেশ থেকেও ভিসা হইতো। এখন তো বর্ডার ক্লোজ, সম্পূর্ণভাবে ভিসা হচ্ছে না। তো একটা ইনফরমেশান জাস্ট দিয়ে রাখি, নিউজিল্যান্ডের বর্ডার গত 1.5 বছর ধরে ক্লোজ, এখন কোনো নতুন স্টুডেন্ট আসছে না। আর ভবিষ্যতে কবে নতুন স্টুডেন্ট ভিসা আবার ওপেন হবে সেটা সম্পর্কে গভর্নমেন্ট এখনও পর্যন্ত কোনো ইনফরমেশান প্রোভাইড করেনি। একটা শুধু আঁচ দিছে ইনফরমেশানে, সেটা হচ্ছে 2022-এর ফেব্রুয়ারির দিকে হয়তো বর্ডার আবার রিওপেনের একটা প্ল্যান আছে। বাট সেটা জাস্ট অ্যানাউন্সমেন্ট হয়েছে, ওইটা সম্পর্কে মানে পুরোপুরি এখনও কোনো প্রপার গাইডলাইন দেওয়া হয় নাই। সো আমরা শাওন ভাইয়ের কাছে যাব যে ইন্ডিয়া বা বাংলাদেশের যে ভিসা প্রসেসিং, ওইটা নিয়ে একটু বলেন। আমার কাছে যেটা মানে মজার একটা কোয়েশ্চেন, যেটা মাঝে মধ্যে আমি শুনি যে ভাই ওরা ইন্ডিয়ান বলে কি ওরা বেশি ভিসা পায়, আমরা বাংলাদেশিরা ভিসা পাই না এই জন্য। তো জিনিসটা আসলে ওরকম না। মেইন ব্যাপারটা হলো যে মানে নিউজিল্যান্ডে আসলে বাংলাদেশি আমরা যারা, সত্যি কথা যেটা, আমরা আসলে কাইন্ড অফ ইন্ডিয়ানই এদের কাছে, ঠিক আছে? এই বাংলাদেশি পিপল মানে এই না যে ওরা আলাদা একটা রেস বা আলাদা একটা ন্যাশনালিটি, ওদের কাছে কাইন্ড অফ আমরা ইন্ডিয়ানই। সো ওরা ওইভাবে জিনিসটা ট্রিট করে না। ওইভাবে যদি কারো মনে সন্দেহ লাগে যে না বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করলে হবে না, লাভ নাই, ইন্ডিয়ান থেকেই ওরাই বেশি পায়, ঠিক আছে? ওইটা একটা ভুল ধারণা। কাজেই এইখানে আসলে টোটালি ডিপেন্ড করতেছে আপনার ডকুমেন্টস, পেপারস, এগুলো সব কিছু ফেয়ার আছে কিনা। সেকেন্ডলি হচ্ছে যে সমস্ত ইনফরমেশন আপনি দিতেছেন সেগুলো সোর্স অফ ইনফরমেশন, সোর্স অফ ডকুমেন্টস, এগুলো সব কিছু অথেন্টিক কিনা। এইটা যদি সব ঠিকঠাক থাকে আর আপনার ইন্টেনশন যদি সত্যি স্টুডেন্ট হিসেবে পড়তে আসার ব্যাপারটা যদি ক্লিয়ার থাকে, তাহলে ভিসা নিয়ে কোনো ঝামেলা হবে না। ধন্যবাদ শাওন ভাই। সো পরবর্তীতে যেই বিষয়টি নিয়ে আলোচনা করব, এখন একটু ওভারঅল একটা গাইডলাইন দেব যে নিউজিল্যান্ডে ভিসা প্রসেসটা কিভাবে হয়। যেমন ফার্স্ট, কারো যদি ব্যাংক স্পন্সর এবং আইএলটিএস সব কিছু ওকে থাকে, তার সবগুলা ডকুমেন্টস নোটারি অ্যাটেস্টেড করা থাকে এবং জন্ম নিবন্ধন, তারপরে সব কিছু ইংলিশে ট্রান্সলেট করা থাকে এবং নোটারি অ্যাটেস্টেড থাকে, তখন ফার্স্ট যে স্টেপটা সেটা হচ্ছে যেই ইউনিভার্সিটিতে যাবে সেটাতে অ্যাপ্লিকেশান করতে হবে। তো অ্যাপ্লিকেশানটা অনলাইনেই করা যায় মূলত, বা কোনো এজেন্টের কাছে গেলে ওই এজেন্ট অনলাইনেই করে সাধারণত, কারণ নিউজিল্যান্ডে পেপার বেসড অ্যাপ্লিকেশানটা পাঠায় না, কারণ এটা নিউজিল্যান্ড থেকে প্রসেস হয় যে অফার লেটারটা। তো সেই ক্ষেত্রে অফার লেটারটা ইস্যু হয় যদি সব কিছু ঠিকঠাক থাকে, যার কোয়ালিফিকেশান বা সার্টিফিকেট সব কিছু জেনুইন থাকে। এখন অফার লেটার দুই ধরনের হয়, একটা হচ্ছে কন্ডিশনাল আর একটা হচ্ছে আনকন্ডিশনাল। এখন কন্ডিশনাল অফার লেটারটা হচ্ছে যেহেতু নামটাই কন্ডিশনাল, ওইখানে কিছু কন্ডিশন থাকবে। যেমন ফর এক্সাম্পল, কারো যদি আইএলটিএস 6 থাকে, বাট ও যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছে ওই কোর্সটাতে তার রিকোয়ারমেন্টস হচ্ছে 6.5, তো সেই ক্ষেত্রে তাকে একটা অফার লেটার দেওয়া হবে, কিন্তু অফার লেটারটা থাকবে কন্ডিশনাল এবং একটা ডেট থাকবে। ওই ডেটের আগে তাকে একটা নতুন আইএলটিএস পেপার সাবমিট করতে হবে, যেটাতে তার ব্যান্ডটা থাকবে 6.5 বা ওইখানে যে রিকোয়ারমেন্টস ওইটা। আর আরেকটা হচ্ছে আনকন্ডিশনাল হচ্ছে প্রপার যে অফার লেটারটা, সেই অফার লেটারটা। এবং অফার লেটারের মধ্যে পাওয়ার পর যে ওখানে গাইডলাইন থাকে যে নেক্সট স্টেপটা কী হবে, বা ইমিগ্রেশন গাইডলাইন্স আছে। সো নেক্সট স্টেপটা হচ্ছে আমাদেরকে একটা প্রপার ভিসা লজমেন্ট করতে হবে। তো সেটা দুইভাবে করা যায়, একটা হচ্ছে পেপার বেসড আর একটা হচ্ছে অনলাইন। সো পেপার বেসড করার ক্ষেত্রে যেটা আমরা হয়তো অনেকেই জানি, বা যদি না জানে কেউ, সেক্ষেত্রে হচ্ছে নিউজিল্যান্ডের কোনো এম্বাসি বাংলাদেশে নাই। তো সেক্ষেত্রে আমরা পেপার ডকুমেন্টসটা
দিল্লি, মুম্বাই বা কলকাতার যে কোনো একটা অফিসে পাঠাইতে হইব। তো সেই ক্ষেত্রে অ্যাপ্লিকেশানটা বাই পার্সন নিয়ে যেতে হয় না, কুরিয়ার করলেই হয়। ফেডএক্স বা ডিএইচএল যেভাবে হোক ওইভাবে করলে হয়। মুম্বাই কলকাতা এমবাসি ওপেন আছে, ওটা তো এখন মনে হয় সবগুলা ক্লোজ। আমি যে প্রসেসিংটা বলতেছি ওইটা ইন জেনারেল যখন সব কিছু নর্মাল ছিল বিফোর প্যান্ডেমিক। সো তো ভিসা অ্যাপ্লিকেশান করার সময় কিছু কিছু ডকুমেন্টসের চেকলিস্ট আছে, ও মেক শিওর করতে হবে সবগুলো ডকুমেন্টস যাতে ওইখানে থাকে। যেমন ভিসা যে ফিটা, আরেকটা কথা বলে রাখি, পেপার বেসডও করা যায় আবার অনলাইন বেসডও করা যায়। তো অনলাইনটা প্রিটি মাচ ইজিয়ার। সবগুলো ডকুমেন্টস স্ক্যান করে নিউজিল্যান্ড ইমিগ্রেশনের ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট খোলার পর ওটা খুব ইজিলি যে কেউ সাবমিট করতে পারবে, বা কেউ এজেন্টের হেল্প নিতে পারে, বা নিউজিল্যান্ডের অনেক ইমিগ্রেশন লয়ার আছে যারা এখান থেকে বাংলাদেশি স্টুডেন্টদেরও হেল্প করতে পারে। সেই ক্ষেত্রে তার হয়তো 60,000 বা 70,000 বাংলাদেশি একটা চার্জ আছে, ওই চার্জটা তাকে পে করতে হবে রিগার্ডলেস ভিসা ডিসিশন। এটা লজমেন্টের আগেই তাকে পে করতে হয়। তো আমরা এমন কোনো ইমিগ্রেশন অ্যাডভাইজারের সাথে যদি লিঙ্ক আপ করাইতে হয় আমরা সেটা পারবো। এই মুহূর্তে কিছুই হবে না যেহেতু বর্ডার ক্লোজ। সো অনলাইন অ্যাপ্লিকেশনটা করার ক্ষেত্রে যে ভিসা ফি, তো সেটা বাংলাদেশ থেকে মাস্টার কার্ড বা ভিসা কার্ডে পে করা যায়, অথবা বাংলাদেশের যে কোনো ব্যাংক থেকে ব্যাংক ড্রাফট করে নিউজিল্যান্ড ইমিগ্রেশন বরাবরও এটা পাঠানো যায়। তো স্টুডেন্ট ভিসা ফি আই থিঙ্ক এখন $295, রাইট, অ্যারাউন্ড লাইক দ্যাট। তো মেবি বাংলাদেশি 17 থেকে 18,000 টাকা, 20,000 টাকা। হ্যাঁ 20,000 টাকা। তো সেই ক্ষেত্রে আবার আরেকটা ফি আছে, মানে ভিসা ফি দেওয়ার পর টিটি সার্ভিস বা কী বাবদ একটা ফি দিতে হয়, আমার যতটুকু মনে পড়ে ব্যাংক ড্রাফট ফি। তো সেই ক্ষেত্রে সবচেয়ে হ্যাসেল ফ্রি বাংলাদেশে কাজটা করে হচ্ছে সিটি ব্যাংক। সিটি ব্যাংকে ওইখানে একটা স্টুডেন্ট ফাইল খোলার পর সো তারা ব্যাংক ড্রাফটটা খুব ইজিলি করে, এবং ভবিষ্যতে যখন টিউশন ফি পাঠানো হয় নিউজিল্যান্ডে সেই ক্ষেত্রেও সিটি ব্যাংক খুব সফটলি কাজটা করে। আমি অন্যান্য ব্যাংকে গিয়ে অনেক হ্যাসেল করতে হয়েছে, তো সেই ক্ষেত্রে আমি রিকমেন্ড করব সিটি ব্যাংক খুব ফাস্ট কাজটা করতেছে। আরেকটা ইনফরমেশান দিয়ে রাখি, সেটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট, যে নিউজিল্যান্ডে ভিসা হওয়ার আগে টিউশন ফি 1 টাকাও দিতে হয় না। তো অনলাইন অ্যাপ্লিকেশানটা করার পর সাধারণত যদি কারো ভিসা অ্যাপ্রুভড হয় তো সেই ক্ষেত্রে তার ইমেল আসে যে তার একটা অ্যাপ্রুভড ইন প্রিন্সিপাল দেওয়া হয়, তার ফার্দার কী কী এআইপি বলে সংক্ষেপে, ফার্দার কী কী ডকুমেন্টস তার জমা দিতে হইব। তো সেই ক্ষেত্রে আপডেটেড একটা অফার লেটার দিতে হয়, কারণ ভিসা প্রসেসিং হয়তো অনেক সময় 2-3 মাস লাগা যায়, তো সেই ক্ষেত্রে অফার লেটারের ভ্যালিডিটি থাকে না। তা আপডেটেড অফার লেটার দিতে হয়। আর যেই কোর্সে ভর্তি হইতেছে ওই কোর্সে ভর্তি হওয়ার যে টিউশন ফি পুরোটা পে করার পর যে একটা ফি রিসিপ্ট দেয় নিউজিল্যান্ডের কলেজ থেকে, ওইটা অ্যাটাচ করে দিতে হয়। আর তার মেইন যে পাসপোর্টটা ওইটা পাঠাইতে হয় ইন্ডিয়া, কারণ তারা ওই পাসপোর্টটা ভেরিফিকেশনের জন্য চেক করে। তো সেই পাসপোর্টটা অনেকের কাছে অ্যাপ্লিকেশান লজমেন্ট করার পরেই চাওয়া হয় যে ভেরিফিকেশনের জন্য, আবার অনেকের কাছে পাসপোর্টটা চায় একদম শেষ দিকে এআইপি পাওয়ার পর, যখন কেউ যদি স্টাম্প ভিসা দেয় আর কি। হ্যাঁ আমার কাছে ওইভাবে ভিসা হওয়ার পরেই চাইছে, বাট আই থিঙ্ক অনলাইনে অ্যাপ্লিকেশান করলে অনলাইন অ্যাপ্লিকেশানটা অ্যাকসেপ্ট হওয়ার আগেই তারা ভেরিফিকেশনের জন্য পাসপোর্টটা পাঠাইতে হয়। তো সেই ক্ষেত্রে একটা প্রসেস আছে, যেই প্রসেসে পাসপোর্টটা ইন্ডিয়া পাঠানো যায়, কারণ লিগেলি আপনি বাই পার্সন ছাড়া কুরিয়ারে করে পাসপোর্ট ইন্ডিয়া পাঠানো যায় না। তো টিটি সার্ভিস বরাবর একটা ওয়ে আছে, বাংলাদেশ থেকে পাসপোর্ট পাঠানো যায়, এমন না যে নাই, আপনার পাসপোর্ট নিয়ে ইন্ডিয়া যাইতে হইব না, পাসপোর্ট পাঠানো যায়। ফরেন মিনিস্ট্রি থেকে করতে হয়, একটা পারমিশন নিতে হয়, লেটার অফ পারমিশন। তো এআইপি পাওয়ার পর মোটামুটি 99% ধরে নেওয়া যায় ভিসা কনফার্মেশন হবে, আনলেস এর মাঝে যদি কোনো সিরিয়াস কোনো অকারেন্স না ঘটে। তো সব ডকুমেন্টস পাঠানোর পর আই থিঙ্ক 2 to 3 উইকস বা 1 মান্থের মধ্যে তারা সব ডকুমেন্টস আপনাকে আবার কুরিয়ার করে পাঠাই দিব, যদি পাসপোর্টও এটার মধ্যে থাকে বাসার ঠিকানায়। তারপর তো ভিসা হাতে পাওয়ার পর কলেজের যেই এনরোলমেন্ট ডেট, ওই ডেট অনুযায়ী আমরা বিমানের টিকিট কাটে তারপর নিউজিল্যান্ডে চলে আসতে পারবে। তো এটা হচ্ছে ওভারঅল একটা গাইডলাইন্স। হ্যাঁ, ওভারঅল একটা গাইডলাইন্স যে নিউজিল্যান্ডে প্রসেসটা কীভাবে হয়। এর মাঝে আমি জাস্ট প্রপার গাইডলাইন্সটা বললাম, কারো একটু তাড়াতাড়ি হতে পারে, কারো একটু লেন্দি হতে পারে, বাট কারো ডকুমেন্টসে দেখা গেছে প্রবলেম আছে, তখন ইমিগ্রেশন অফিসার ইমেল করবে যে তোমার ডকুমেন্টসের এই জায়গায় প্রবলেম আছে, তুমি এটা রিপ্লাই দাও। তো সেই ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি কেস টু কেস এটা ডিপেন্ড করতেছে, বাট এটা ছিল ওভারঅল গাইডলাইন্স।
কি বলেন তোফাজ্জল ভাই? হ্যাঁ, নিউজিল্যান্ডে আসার আগে হ্যাঁ এরপর আসার পর এখানে আমি একটা একটা সতর্ক বাণী অ্যাড করি, সেটা হ্যাঁ। হচ্ছে যে সুব্রত ভাই যেটা বলতেছিল যে এআইপি আসার মানে হচ্ছে অলমোস্ট ইট মিনস আপনি যে আপনার ভিসাটা কনফার্ম। তো সাধারণত এআইপি আসার আগে যত রকমের ভেরিফিকেশন হওয়ার দরকার থাকে সেগুলো হয়ে যায়, কিন্তু এটার মানে এই না যে এআইপি পরে কোনো ধরনের কোনো ভেরিফিকেশন হবে না। অনেকের ক্ষেত্রে যেটা হয় যে এআইপির আগে ওরা ডকুমেন্ট দেখে ওরা ডিসিশন নিয়ে নিছে, এআইপি আপনাকে সেন্ড করে দিছে, কিন্তু তারপর ওদের মনে কোনো একটা কোয়েশ্চেন থাকলো, সেই কোয়েশ্চেনটা ওরা ক্লিয়ার করার জন্য আপনাকে ভেরিফাই শুরু করলো, মানে আপনাকে ফোন করে যোগাযোগ করবে বা সামহাও আপনার সাথে যোগাযোগ করবে। সেম জিনিসটা কিন্তু আমার ক্ষেত্রে হয়েছিল, আমি নিজে এটা পার্সোনালি এক্সপিরিয়েন্স করছি, এই জন্য আমি বললাম। মানে আমার এআইপি আগ পর্যন্ত ওরা আমার সাথে কোনো ধরনের কোনো কন্ট্যাক্ট করে নাই, নট ইভেন অ্যান ইন্টারভিউ, আমার সাথে কোনো ইন্টারভিউ হয় না এআইপি পাওয়ার আগ পর্যন্ত। কিন্তু এআইপি পাওয়ার পরে ওরা আমাকে মানে ফাইনালি পে করতে বলার আগে, টিউশন ফিসটা পে করতে বলার আগে ওরা হচ্ছে আমাকে কিছু কোয়েশ্চেন করছে, আমার স্পন্সরশিপ রিলেটেড কিছু কোয়েশ্চেন করছে। সো এআইপি পেয়ে গেছেন মানে খুশিতে আত্মহারা হয়ে যাওয়ার আসলে কোনো বিষয় না, তখন একটু আমাদেরকে সতর্ক থাকতে হবে। আর হচ্ছে যে কেউ যদি টাকা ব্যাংকে যেসব স্পন্সরশিপ মানি আপনি প্রোভাইড করছেন বা দেখাইছেন, এটা যদি সামহাও কোনো জায়গা থেকে কোনোভাবে অ্যারেঞ্জ করেন, হ্যাঁ এআইপি পাওয়ার পরেই যে অ্যাকাউন্ট থেকে সেটা তুলে ফেলবেন, উইথড্র করে ফেলবেন, ওই জিনিসটা করাটা উচিত হবে না। কেউ যদি টাকাটা ওইভাবে অ্যারেঞ্জ করে থাকে তাহলে সেক্ষেত্রে ফ্লাই করবেন, আপনি নিউজিল্যান্ডে এসে নামবেন, তারপরে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা পয়সা যা সরানোর যা কিছু করার সেটা সেই দিকে হাত দেওয়া উচিত, এর আগে ওইদিকে কোনো হাত দেওয়া উচিত না। বাট এখন অ্যারেঞ্জ করে মানে ভিসা পাওয়াটা খুবই টাফ, হ্যাঁ খুবই টাফ। কারণ হচ্ছে ইমিগ্রেশন খুবই অনেক। আচ্ছা, আমি অনেক একটা question কোয়েশ্চেন করে। এখানে অ্যাড করতে চাইছিলাম, মানে সেটা হচ্ছে যে আমি যেমন যখন আসছিলাম তখন কিন্তু স্টুডেন্ট লোনের একটা ব্যাপার ছিল, এখন হ্যাঁ, কি এখন স্টুডেন্ট স্টুডেন্ট লোনের লোনের ব্যাপারটা ব্যাপার আছে? আছে, স্টিল আছে, বাট এটা খুবই ডিফিকাল্ট এখন ভেরিফিকেশন অনেক। ভিসা হওয়ার চান্সেস আই থিঙ্ক একটু কমে যায়, হ্যাঁ, অনেক কম। কারণ তারা মনে করে যে ফাইন্যান্সিয়ালি সে স্টেবল না। স্টেবল না, রাইট। আরেকটা জিনিস অ্যাড করতে চাই যে আসার আগে যেহেতু অনেক কাহিনী আমরা বললাম, তো বাংলাদেশ থেকে আসার আগে অনেক স্টুডেন্ট মনে করে যে আসলাম, 1 বছর পড়াশোনা করলাম, তারপর পিআর পেয়ে যাবো, এরকম ঘটনা না। তো বাংলাদেশ থেকে আপনি অ্যাটলিস্ট আপনি যদি নিউজিল্যান্ডে এসে থাকার প্ল্যান করেন, আপনি চলে গেলেন দ্যাট ইজ ডিফারেন্ট কেস, বা যদি থাকার প্ল্যান করেন তাহলে আপনি অ্যাটলিস্ট মনে করবেন যে আপনার জন্য সামনে আরও 5 থেকে 6টা বছর আপনাকে স্ট্রাগল করতে হবে। ভাই একটা মজার ব্যাপার আছে এখানে, সেটা হলো যে যারা আমরা বাংলাদেশের এজেন্সির থ্রুতে কাজ করি, বিভিন্ন এজেন্সির থ্রুতে স্টুডেন্ট ভিসা প্রসেসগুলো করি, হ্যাঁ, যদিও এখানে আসার পরে মনে হয় যে আসলে এগুলোর দরকার ছিল না, কিন্তু আসলে সত্যি বলতে কি যে বাস্তবিক পরিস্থিতিতে যে থাকে যে অ্যাপ্লিকেশনটা করে তার মনে না সবসময় একটা কি বলবো একরকমের কাজ করে, মানে সে কনফিডেন্ট থাকে না, যে অনেক সময় মনে করে কি আমি কি ভুল করে ফেলবো বা কি হবে না হবে, তাকে ঝামেলা না যায়, একবারই তোর ব্যাপার এজেন্সির থ্রুতেই করি। এটা আপনি যদি এফোর্ড করতে পারেন এজেন্সি অবশ্যই যান, নিজে অ্যাপ্লিকেশন করাটাই সবচেয়ে গুড ডিসিশন। হ্যাঁ, যদি কেউ করতে পারেন, তারপরে definitely। এজেন্সিতে যদি কেউ যাইতে চান যান। এখন এজেন্সির কথাটা বলি, অনেকে এজেন্সিগুলো এমনভাবে আপনার সাথে কথা বলবে, এমনভাবে আপনাকে ইনফরমেশনগুলো দিবে, আপনার কাছে মনে হবে যে হ্যাঁ, আমার এজেন্সি কিন্তু এরকম হ্যাঁ, information দেয়। আপনার কাছে মনে হবে যে নিউজিল্যান্ডে লাইফটা মনে হয় একদমই সোজা, যাবো হ্যাঁ, সাগরের পানির মতো মনে পান্তা হয়। ভাত ইলিশ দিয়ে খাওয়ার মতো মনে ব্যাপার স্যাপার, ঠিক আছে, কিন্তু আসলে জিনিসটা এরকম না। হ্যাঁ, এজেন্সি যখন বিদেশে কথা বলবে, এটা বিদেশে যে কোনো দেশে স্ট্রাগল করতে হয়। হ্যাঁ, এজেন্সি যখন কথা বলবে তারা একটা জিনিস অ্যাড করে, মানে তারা একটা জিনিস বলে, ভাই নিউজিল্যান্ড আর অস্ট্রেলিয়া পাশাপাশি দেশ, আপনার নিউজিল্যান্ডে ভালো না লাগলে আপনি অস্ট্রেলিয়া টিকিট কেটে চলে যাবেন। না, এটা একটা এত কারণ সহজ আছে, না। বুঝছেন? কারণ হচ্ছে যারা এজেন্সি চালায় তারা কয়জন নিউজিল্যান্ডে বস্টনতে আসছে, খুবই কম মানুষ কিন্তু আসছে। তো এই জন্য তাদের আসলে ধারণাটা নাই যে বাংলাদেশ এসে এরকম কি কষ্ট বা স্ট্রাগল করতে হয়। এই জন্য তারা হচ্ছে মানে তারাও কোত্থেকে ইনফরমেশন পাইছে, এই ইনফরমেশনটা বিভিন্ন জনের কাছে একটু সার্কুলেট করছে। মানে ওরা জিনিসটা এমনভাবে প্রেজেন্ট করে যে ইন্ডিয়া অস্ট্রেলিয়া অলমোস্ট সিমিলার লাইক বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার, ইউ ক্যান গো এনি টাইম ইন ইন্ডিয়া। জিনিসটা আসলে এরকম না, জিনিসটা মোটেই এরকম না, কারণ আমি এই ফাঁদে পড়ছিলাম পার্সোনালি। আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, কারণ নিউজিল্যান্ডে আসা বা নিউজিল্যান্ডে এসে থাকার আমার কোনো প্ল্যান ছিল না। আমার সবসময় টার্গেট ছিল আমি অস্ট্রেলিয়াতে থাকবো বা অস্ট্রেলিয়ার দিকে মুভ করবো। তো আমি যে এজেন্সিটার থ্রুতে আসছিলাম, ওনারা, আমি সত্যি কথা বলতে ওনাদের কোনো বদনাম করবো না, কারণ ওনারা আমাকে অনেক সাপোর্ট করছে, অনেক রকমের হেল্প করছে, দে ওয়ার গুড পিপল। কিন্তু নাম বলা যাবে না, এটা কিন্তু স্পন্সর্ড না। নাম বলবো না কারণ এটা স্পন্সর্ড না। আর হচ্ছে যে টাকা দেন, টাকা দিলে নাম বলবো। কিন্তু ওনারা আমাকে অনেকভাবে হেল্প করছে, বাট ওনারা আমাকে এইভাবে ইনফ্লুয়েন্স করছিল যে ভাই নিউজিল্যান্ডে যাচ্ছেন, আপনি জাস্ট 2 বছরের মধ্যে পিআর অ্যারেঞ্জ করে ফেলতে পারবেন, তারপর আপনি অস্ট্রেলিয়াতে মুভ করবেন। না, এটা আমিও মানে এজেন্সিতে কিছুদিন কাজ করছি, আমার যেহেতু অনেক ইনভলভমেন্ট ছিল,
তো আমার একটা অভিজ্ঞতা থেকে আমি বলতেছি, এটা আসলে এজেন্সিরাও জানে না, কারণ ওরা তো আসলে ইনফরমেশনটা নিজের চোখে দেখেনি। তারা বিভিন্ন জায়গায় পড়াশোনা করে মানে ইয়ে করছে, মানে কোনো রকম একটা আইডিয়া নিছে, নিয়ে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার পাশাপাশি দেখে আর মনে করে যে সব কিছু মানে পানির মতো সহজ। এরকম সহজ কিছু না, তো এটা ভাবার কোনো কারণ নাই। হ্যাঁ, আপনি যেই কথাটা বললেন ওটার সাথে মানে রিলেটিভ যেই কোশ্চেনটা প্রায় আস করে সেটা সম্পর্কে বলি, সেটা হচ্ছে ভাই শুনছি নিউজিল্যান্ডে নাকি 6 মাসের মধ্যে পিআর পাওয়া যায়। সো এই প্রশ্নের উত্তর হচ্ছে ভুয়া। 6 বছরে পাবেন কিনা সন্দেহ আছে। টোটালি ভুয়া। কারণ কেউ যদি আন্ডার গ্রাজুয়েশন কোর্সে আসে তার পড়তেই হবে 2 বছর, লেভেল 5-6, তো 6 মাসে তো পিআর পাওয়া পসিবল না। আর কেউ যদি লেভেল 7-এ আসে তার অ্যাটলিস্ট 1 বছর পড়ালেখা করতে হইব। কেন? 2 বছর পড়ালেখা করলে আন্ডার গ্রাজুয়েশনে তারপর ওপেন জব সার্চ ভিসা পাওয়া যায়, যেটাতে আগে দিত 1 বছর, এখন লেভেল 5-6 হলে 2 বছর, আর যদি লেভেল 7 হয় তাহলে 3 বছর। এটা অনেক বড় একটা অ্যাডভান্টেজ। হ্যাঁ, ওপেন ওয়ার্ক ভিসা, যেটাতে যে কোনো এমপ্লয়ারের সাথে যত ঘন্টা খুশি অত ঘন্টা কাজ করা যায়, যে কোনো কাজ। হ্যাঁ, যে কোনো কাজ। সো মেবি এটা নিউজিল্যান্ডের ইকোনমি বা নিউজিল্যান্ডের যে ইমিগ্রেশন পলিসি, তারা এটা ওইভাবেই করছে যাতে বেশি বেশি স্টুডেন্ট আকৃষ্ট হয় নিউজিল্যান্ডে আসার জন্য, যে হ্যাঁ পড়ালেখা করার পর 2 থেকে 3 বছরের মতো ওয়ার্ক ভিসা পাওয়া যাবে। সো ওই 2 বছর স্টাডি, তারপর 3 বছর ওয়ার্ক ভিসা, এখন 5 বছর হলো, এখন 5 বছর কি এনাফ পিআর পাওয়ার জন্য? সো এটা ডিপেন্ডস। কারণ আমি অনেককে চিনি যাদের 10 বছর আছে নিউজিল্যান্ডে, পিআরের কাছাকাছিও নাই, আবার অনেকে 4 থেকে 5 বছরের মধ্যে পিআর পেয়ে গেছে। আমি দেখছি 2.5 বছরের মধ্যে পিআর পেয়েছে। হ্যাঁ আছে, তো 6 মাসে হয় না, বাট কেউ যদি এক্সট্রা অর্ডিনারি স্কিল থাকে তো সেই ক্ষেত্রে মেবি 2-2.5 বছর বা 3 বছরের মধ্যে হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে পিআর পাওয়ার জন্য যে রিকোয়ারমেন্টসগুলা, সেইগুলা ফুলফিল করার এবিলিটি যদি কারো থাকে, তো সেটা যদি তার এবিলিটি 3 বছরের মধ্যে হয়ে যায় তাহলে সে 3 বছরের মধ্যে পেয়ে যাবে। আর কারো যদি সেটা ফিল আপ করতে তার লাগে 7 বছর, তাহলে তার 7 বছর পর্যন্ত লাগবে। বাট প্রেজেন্ট সিচুয়েশান সম্পর্কে একটা জাস্ট বলে রাখি যে এখনও পর্যন্ত অনেকেই 6-7 বছর নিউজিল্যান্ডে আছে, সো মেবি পিআরের কাছে ধারেও নাই, কারণ নিউজিল্যান্ড ইমিগ্রেশন গত 1.5 বছর ধরে পিআরের যেই এক্সপ্রেশন অফ ইন্টারেস্টের যে সেটা বন্ধ করে রাখছে। আর যারা অলরেডি অ্যাপ্লাই করছে তাদের প্রায় 2.5 বছর লাগতেছে শুধু কেস অফিসার অ্যাসাইন হতে, তারপর মেবি আরও 6 মাস, কারো 1 বছর, সো ওভারঅল প্রসেস 3 থেকে 3.5 বছর। সো ধরে রাখেন কেউ যদি 6 বছর পরে পিআরের জন্য অ্যাপ্লাই করে, তার পিআর পাইতে পাইতে 9 বছর বা 10 বছর। বা ধরেন আমার কথাই যদি ধরেন আমি নিউজিল্যান্ডে 7 বছর, এখনও কিন্তু পিআর অ্যাপ্লাই করি নাই, তো যদি কোনো কারণে পিআর পাই, আমি এটা ধরে রাখি যদি আচমকাই পাই আর কি, তো সেটাও মনে করেন নিউজিল্যান্ডে 11 বছর বা 10 বছর হয়ে যাব পিআর পাইতে পাইতে। সো রিয়েল স্টোরি অনেক ডিফারেন্ট, অনেক হার্ড। সো হ্যাঁ, সবাই যে মানুষ বাংলাদেশ থেকে ভাবে যে নিউজিল্যান্ডে স্টুডেন্ট ভিসায় গেলাম, কাজ করলাম, পিআর পেয়ে গেলাম, জিনিসটা আসলে অত ইজি না। প্রসেসটা ঠিক আছে, বাট প্রসেসটা হইতে অনেক টাইম লাগে, কারো 10 বছর লাগতে পারে, 12 বছর লাগতে পারে। এখন করোনা আসার কারণে তো জিনিসটা আরও ডিফিকাল্ট হয়ে গেছে আসলে। সেটা হচ্ছে যে এখন যেটা সিচুয়েশন, তাতে আসলে মানে নর্মাল যেটা প্রসেসিং টাইম বা নর্মাল যেটা প্রসেস আগে ছিল ওইভাবে ভাবলে আসলে আমাদের হবে না। কারণ হচ্ছে যে করোনা পরবর্তী ওয়ার্ল্ডের যে সিচুয়েশন, বা নিউজিল্যান্ড গভর্নমেন্ট বা নিউজিল্যান্ড অ্যাজ এ কান্ট্রি যেভাবে করোনা পরবর্তী সিচুয়েশনটা হ্যান্ডেল করতেছে, সেই অনুযায়ী আসলে ওদের চিন্তা ভাবনায় এই মুহূর্তে এই পিআর প্রসেসটা, মানে ওদের ডিসিশনগুলোতে আমাদের মনে হয় না যে এই পিআর প্রসেসটা ওদের চিন্তার মধ্যে আছে। কারণ অলরেডি যারা পুলে আছে, যারা কেস অফিসারের জন্য ওয়েট করতেছে, তারাই আসলে জানে না ঠিক আগামী কত মাসের মধ্যে তাদের ব্যাপারে একটা ডিসিশন আসবে, ঠিক আছে। আর বর্তমানে যারা এক্সপ্রেশন অফ ইন্টারেস্টটা যা সাবমিট করতেছে, মানে ওয়েট করবে পুলে ঢোকার জন্য, তাদের তো কোনো হিসাবই নাই যে আগামী কত মাস বা কত বছরের মধ্যে তাদের জিনিসটা ড্র হবে। এবং ওই সময়টাতে আপনার পিআরের অ্যাপ্লিকেশনের যে নিয়মগুলো থাকে, সেই নিয়মগুলো অনুযায়ী তার অ্যাপ্লিকেশনটা চান্স পাবে কি পাবে না তারও কোনো গ্যারান্টি নেই। কারণ হচ্ছে যে নিয়মকানুনগুলো সবসময় আপডেট হয়। আর একটা জিনিস যেটা মনে হয় সুব্রত ভাইও তো জানে, কারণ হচ্ছে যে ওই যে 6 মাসের একটা ব্যাপার থাকে। আপনি যদি এক্সপ্রেশন অফ ইন্টারেস্টটা সাবমিট করেন, জাস্ট ড্রাফটটা সাবমিট করেন,
ওইটা 6 মাসের জন্য ভ্যালিড থাকবে, তাই না? হ্যাঁ, ওইটা ড্র শুরু হলে। হ্যাঁ, ওই তো শুরু হলে ওইটা 6 মাসের জন্য থাকবে। এখন এই 6 মাসের মধ্যে আপনি যদি ওল্ড রুলে, এই 6 মাসের মধ্যে যদি আপনারটা চলে আসে, তাহলে আপনার ওল্ড রুলেই আপনি আপনার অ্যাপ্লিকেশনটা প্রসেস হবে। কিন্তু হচ্ছে যে যদি 6 মাসের মধ্যে না হয়, তাহলে আপনার এইটা পুরোপুরি বাদ পড়ে যাবে। আপনাকে আবার তখনকার রুলে যে পিআর যে রিকোয়ারমেন্টসগুলো থাকবে, সেই রিকোয়ারমেন্টসগুলো ফুলফিল করে আবার আপনাকে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। আচ্ছা, আমরা মানে পিয়ারের মধ্যে বেশি ঢুকে গেছি আমাদের না, এত complex- পিআর সম্পর্কে শেষ কথা যে নিউজিল্যান্ডে পিআর পাওয়া বাইরের দেশ থেকে যতটা ইজি বলে অতটা ইজি না, লটস অফ হার্ডওয়ার্ক হ্যাঁ, এখন এটা এটার পিছনে। অমাবস্যার চাঁদ। হ্যাঁ, এটা এখন খুবই ডিফিকাল্ট। তো সেই ক্ষেত্রে তাহলে কি নিউজিল্যান্ডে আসবো না? মানে এটাও বলা যায় না। নিউজিল্যান্ড আসলে অনেক সুন্দর কান্ট্রি। হয়তো উপরওয়ালার কাছে আমরা প্রে করে বলতে পারি আমরা যে প্রিভিলেজড, এই যে প্যান্ডেমিকের সময়ও একটা সুন্দর দেশে আছি যেখানে কোভিড কেস অনেক লো, গভর্নমেন্ট অনেক হার্ডওয়ার্ক করতেছে বর্ডার রেস্ট্রিকশন নিয়ে কোভিড কেসকে লো করার জন্য। সো সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা প্রিভিলেজড যে নিউজিল্যান্ড অনেক সেফ কান্ট্রি প্যান্ডেমিকের জন্য, বা প্যান্ডেমিকের আগের কথাও যদি বলেন, লাইফস্টাইল সব কিছু মিলিয়ে পারফেক্ট একটা দেশ। বাট কোনো স্টুডেন্ট যদি নিউজিল্যান্ডে হ্যাঁ। আসে তার জন্য বাট last- রিগার্ডলেস অফ ইমিগ্রেশন হ্যাসেল, এগুলো বাদ ওটা একটু ডিফিকাল্ট। তো সেই ক্ষেত্রে নতুন স্টুডেন্টরা তাহলে কি নিউজিল্যান্ডে আসবো না? এখন সেই ক্ষেত্রে আমার কিছু অ্যাসপেক্ট আছে যেগুলো আমি বলতেছি, মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স। যে কেউ কেউ এজেন্সির সামনে গিয়ে বলে, ভাই আমার বিমানের মধ্যে শুধু উঠে নিউজিল্যান্ড ফালাইয়া দেন, তারপর আমি যা খুশি তা করবো নিউজিল্যান্ডে গিয়া। তো সেই লোকজনের ক্ষেত্রে নিউজিল্যান্ডে আসাটাই বড় কথা। তারপর আইসা কি পিআর পাইলো না ওয়ার্ক ভিসা পাইলো, ডাজেন্ট ম্যাটার। তো সেই ক্ষেত্রে কেউ যদি স্টুডেন্ট ভিসা আসে, তার বাংলাদেশি হয়তো 10-12 লাখ টাকা স্পেন্ড হবে, তো সে 4-5 বছরে ইনকাম করে মোটামুটি ওই টাকা উঠাইতে পারবো। কিন্তু 4-5 বছর একটা দেশে থাকার পর ওই যে প্রথম বললো যে শুধু বিমানে করে নিউজিল্যান্ডে পাঠিয়ে দেন, তখন কিন্তু আর ওই অ্যাসপেক্ট থাকে না। তখন নিউজিল্যান্ডের ভালো লাগা শুরু হয়, তখন ভাবে যে এই দেশে কোনোভাবে যদি সেটেলড হওয়া যায়, হ্যাঁ থেকে যাওয়া যায়, তো সেই ক্ষেত্রে অ্যাসপেক্টটা চেঞ্জ হয়ে যায়। তখন মনে হয় যে নিউজিল্যান্ডের ডিসিশনটা কি নেওয়া ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে। তো সেই ক্ষেত্রে ওয়ার্ক ভিসা রিনিউ করে থাকতে পারবে। এখন যার যতদিন পিআর পাইতে লাগে, কেউ দেখে যে 7-8 বছর থাকে, তারপর ফেড আপ হয়ে যায়, বা পেশেন্স থাকে না যে না আমি অন্য দেশে ট্রাই করবো, কানাডা, অস্ট্রেলিয়া বা ইউকেতে চলে যায়। বা আবার কেউ কেউ ভাবে যে আমি ওয়ার্ক ভিসা রিনিউ করে এখানেই থাকবো, ইনকাম তো আসতেছে। আবার কেউ চিন্তা করতেছে যে আমি অলরেডি একবার নিউজিল্যান্ডে $12,000 ইনভেস্ট করছি, সো আবার কি কানাডা গিয়ে আবার স্টুডেন্ট ভিসা পড়বো, বা আবার অস্ট্রেলিয়া গিয়ে আবার 10-15 লাখ টাকা খরচ করব। আবার অনেকের সাধ্যও থাকে না যে 2বার ইনভেস্ট করা, একবার অলরেডি 6-7 বছর এখানে, তারপর আবার একটা নতুন দেশে গিয়ে নতুন লাইফ, আবার অনেকে করে। সো এটা পার্টিকুলারলি ডিপেন্ড করতেছে এক একজনের মন মানসিকতার উপর। আর যে বলে যে আমি বলি অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে আপনি বিদেশে আসলে আপনাকে স্ট্রাগল করতে হবে, আপনার পিআর পেতে সময় লাগবে, এটাই মেনে নেওয়া উচিত। কারণ যে কোনো দেশই হোক না কেন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, যে কোনো দেশই হোক না কেন, আপনাকে কিন্তু স্ট্রাগল করতেই হবে। এরকম না আপনি গেলেন আর মুড়ি মার মতো পিআর পেয়ে গেলেন, এরকম ভাবার কোনো মানে অবকাশ নেই, কারণ এটা কখনোই সম্ভব না। অস্ট্রেলিয়াতেও এখন অনেক টাফ ইমিগ্রেশন, এবং আপনাকে সময় নিয়ে এখানে স্ট্রাগল করতে হবে, হার্ডওয়ার্ক করতে হবে, প্রপার ওয়েতে আপনাকে আপনার প্রত্যেকটা স্টেপ পার হতে হবে, তাহলে আপনি পিআরের কাছাকাছি আসবেন। ব্যাপারটা হলো যে পিআরটা শুধু আপনার যোগ্যতার উপর ডিপেন্ড করে না। পিআরটা আপনার যোগ্যতা প্লাস হচ্ছে আপনি যে দেশে যাবেন সেই দেশের যে প্রসেস আছে বা সেই দেশের যে রুলস অ্যান্ড রেগুলেশন আছে, দুইটার একটা কম্বিনেশন যখন হবে, দুইটার একটা একটা সুন্দর একটা মিক্স যখন হবে, তখনই আপনার পিআরটা আপনার হাতে আসবে। আপনি এর পুরা আগ পর্যন্ত আসবে না, আপনি পুরো স্পট অন। ঠিক আছে? এর আগ পর্যন্ত আচ্ছা, আসবে আমরা না। এখন ওই যে পিআরের দিকে এতটুকু না যাই, আমরা হচ্ছে স্টুডেন্ট আসার পর কি হচ্ছে, একটা স্টুডেন্ট যে ভিসা পেয়ে গেল, চলে আসলো, এরপর কি হবে, তাকে কি কি করতে হবে? এখন কেউ যদি পড়ালেখা করতে আসতে চায়, 2 বছর পড়বে, তারপর যদি আন্ডার গ্রাজুয়েশন হয় তাহলে আরও 2 বছর ওয়ার্ক করতে পারবে, কাজ করতে পারবে, তো 4 বছর হয়ে গেল। কেউ 5 বছর থাকতে পারবে অ্যাটলিস্ট তার অনুযায়ী। তারপর ওয়ার্ক ভিসা রিনিউ করে আমার মনে হয় কেউ যদি চায় থাকতে পারবো। 10-15 বছর নিউজিল্যান্ডে থাকাটা কোনো ব্যাপার না, আর 10-15 বছরের মধ্যে কিছু একটা হয়েও যেতে পারে। আসলে এখানে আরও অনেক ব্যাপার আছে, তার মধ্যে একটা জিনিস বলি, যেমন এখন নিউজিল্যান্ডে ইমিগ্রেশন অনেক টাফ, তার মানে কি আগামী 10 বছর টাফ থাকবো এটা বলা খুব মুশকিল।
হু নোজ এখন কোনো স্টুডেন্ট আসলো পড়ালেখা করতে 2 বছর পরে এমন কোনো একটা রুলস হলো যেটার জন্য সে এলিজিবল হয়ে গেল, তখন কিন্তু সে পিআরের জন্য অ্যাপ্লাই করে ফেলতে পারবে। সো এটা অনেকটা লাকের উপর অনেক সময় ডিপেন্ড করে। আর আমাদের এখনকার আলোচনাটা সম্পূর্ণ হচ্ছে বর্তমান সিচুয়েশনের উপর ডিপেন্ড। বর্তমান সিচুয়েশন আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাই, আমাদের নিউজিল্যান্ডে কিন্তু আমরা যাদেরকে দেখি বা যেসব বিজনেস দেখিনি, এখানে প্রচুর ইমিগ্রেন্ট কাজ করে এবং সবাই অনেক কোয়ালিফাইড এবং সবাই অনেক হার্ডওয়ার্ক করে, এবং এই জন্য যেসব বিজনেস আছে তারা কিন্তু মাইগ্রেন্টকে খুব পছন্দ না, মাইগ্রেন্ট ডিপেন্ডেন্ট ইকোনমি এটা হ্যাঁ টোটালি। তো এরকম ভাবার মানে কারণ নাই যে যে আমরা আসলাম কোনো কিছুই হবে না, এরকম কিছু ভাবার কারণ নাই। বাট আপনাকে স্ট্রাগল করতে হবে, এই মন মানসিকতা আপনার মধ্যে থাকতে হবে যে কোনো কিছু ইজিলি পেয়ে যাবেন এরকম ভাবার কোনো অবকাশ নাই। তাহলে ইনশাল্লাহ আপনি ভাগ্যে ভালো থাকলে আল্লাহ আপনাকে যদি তৌফিক দান করে অবশ্যই আপনি এদেশে থাকতে পারবেন। এখন স্টুডেন্টদের আরেকটা কোশ্চেন থাকে যে ভাই পিআর ঠিক আছে ডিফিকাল্ট, বাট কোন কোর্সটা করলে পিআর পাইতে একটু ইজি হবে বা কোন কোর্সটা আমার করা উচিত। সো সেই ক্ষেত্রে যেটা বলবো, কেউ যদি বিজনেস ব্যাকগ্রাউন্ড হয়, যে বাংলাদেশে বিবিএ করছে, সো সে শেফের কোর্স করতে অ্যাটলিস্ট নিউজিল্যান্ডে আসবো না, বা কার্পেন্টিং কোর্স করতে নিউজিল্যান্ডে আসবে না, তারপর কি বলে বেকিংয়ের কোর্স করতে আসবে না, বা প্লাম্বিংয়ের কোর্স করতে আসবে না, সে এমবিএ করতে আসবে। তাকে আপনি যতই বলেন যে ভাই শেফের কোর্স করলে পিআর নিউজিল্যান্ডে, তাও আসবে না। এখন শেফ, বেকিং, প্লাম্বিং, ওয়েল্ডিং, কার্পেন্টিং, এই জবগুলো বললাম, এগুলো হচ্ছে নিউজিল্যান্ডের স্কিল্ড জব। এগুলাতে পিআর পাওয়ার জন্য এলিজিবল, মানে এগুলো হচ্ছে স্কিল্ড অকুপেশন, কারণ নিউজিল্যান্ডে পিআর পাইতে হলে অকুপেশনটা স্কিল্ড হইতে হয়। তো সেই ক্ষেত্রে এইগুলোতে চান্সেস একটু হায়ার। সো এখন যে বিবিএ কমপ্লিট করছে সে কিন্তু চাইবে এমবিএ কোর্স করতে আসার জন্য। সো সেই ক্ষেত্রে এমবিএ কোর্স করার পর তার হয়তো রেস্টুরেন্টে কাজ করতে হতে পারে, বা কোনো বিজনেস রিলেটেড জব তার মানে পাইতে হইব আর কি, পিআরের জন্য এলিজিবল হওয়ার জন্য। তো তখন অনেকেই যে বলে যে তাইলে মনে হয় শেফের কোর্স করতে আসতে পারলে ভালো হইতো। বাট এখানে আরেকটা জিনিস একটু ক্লিয়ার করি ভাই, সেটা হলো আচ্ছা ক্লিয়ার করা বাংলাদেশ থেকে প্লিজ। হ্যাঁ এটা কাইটা দিন, ভিডিও হইতেছে কিনা পরে বক বক করে দেখা গেছে ভিডিও হয় না। 45 মিনিটের পরে হবে না ভাই, এই সেট আপ আবার আরেকদিন বইতে পারবো না। যা তোমার কি শরীর খারাপ করতেছে? এটা কাইটে দিন কিন্তু। শাওন ভাই, হ্যাঁ যেটা বলতে চাইতেছিলাম যে ধরেন বাংলাদেশ থেকে যদি কোনো বিজনেস স্টাডিজে পড়াশোনা করা ছাত্র, সে যদি চিন্তা করে যে যেহেতু ওই দেশে নিউজিল্যান্ডে শেফ বা প্লাম্বিং বা কার্পেন্ট্রি এগুলো হচ্ছে শর্ট স্কিল লিস্টে আছে বা লং টার্ম স্কিল লিস্টে আছে, সো এটা থেকে পিআর ইজি, আমি এগুলোর কোনো একটা কোর্সে যাই, কিন্তু এই ডিসিশনটা ভুল ডিসিশন হবে। সে যদি এই ধরনের কোনো কোর্স নিয়ে অ্যাপ্লাই করে তার ভিসা পাওয়ার সম্ভাবনা খুব কম। জিরো। কারণ হচ্ছে যে ওরা যখন আপনার স্টুডেন্ট ভিসাটা জাজ করবে বা স্টুডেন্ট ভিসাটা ওরা যখন করবে, সেখানে ওরা দেখবে যে আপনার পড়াশোনার ইয়াটা কি, ট্র্যাকটা কি। এখন আপনি ট্র্যাক থেকে সরাসরি বাইরে হয়ে আপনি আরেকটা ট্র্যাকে আপনি অ্যাপ্লাই করতে চাইতেছেন, তার মানে আপনার ইন্টেনশনটা অন্য কিছু, তার মানে আপনার ইন্টেনশনটা নট জাস্ট স্টাডিং, আপনার ইন্টেনশনটা অন্য জায়গায়। তো ওই ফার্স্টেই ওখানে আপনার অ্যাপ্লিকেশনটা বাদ হয়ে যাবে। আরেকটা জিনিস অ্যাড করতে চাই, নিউজিল্যান্ড ইমিগ্রেশন কিন্তু কোনো স্টুডেন্ট ভিসা যেসব অ্যাপ্লিকেন্ট থাকে তাদের কিন্তু ইন্টেনশন দেখতে চাই যে তারা নিউজিল্যান্ডে পড়াশোনা করতেই নিউজিল্যান্ডে আসতেছে এবং পড়াশোনার পরে চলে যাবে। হ্যাঁ, এই ইন্টেনশন নিয়ে আপনাকে আসতে হবে। এবং আই থিঙ্ক ভিসা ইন্টারভিউতে এটা কোশ্চেনও করে যে স্টাডি শেষে তোমার প্ল্যান কি, আর এটা স্টাডি অফ পারপাসে এটা লিখতেও হয় যে স্টাডি শেষে আমার কী প্ল্যান। সো কেউ ওইখানে অ্যাটলিস্ট এটা লেখে না যে নিউজিল্যান্ডে আমি থেকে যাব বা সেটেল হয়ে যাবো, পিআর পাবো। ওইখানে ইন্টেনশনটাই থাকতো যেটারে বোনাফাইড ক্যান্ডিডেট বলে, যে ভিজিটর ভিসায় আসুক আর স্টুডেন্ট ভিসায় আসুক, ওইখানে ডিক্লেয়ার করতে যে আমি নিউজিল্যান্ডে পড়াশোনা করতে চাইতেছি, ভিজিটর ভিসা ঘুরতে চাইতেছি, ভিসা শেষে আমি দেশে ব্যাক করব, আমার দেশে এই কমিটমেন্ট আছে, যেই কারণে আমি দেশে ব্যাক করব, আমার নিউজিল্যান্ডে থাকার কোনো ইন্টেনশন নাই। আইসা প্ল্যান চেঞ্জ হলে সবাই চেঞ্জ করে, ওটা নিয়ে আমার মনে হয় না কোনো কোর্সও চেঞ্জ করা যায়। হ্যাঁ, আমরা মানুষ, আমাদের প্ল্যান চেঞ্জ হয়, এটা ইমিগ্রেশন জানে, কিন্তু আমাদেরকে সবকিছু একটা প্রপার ওয়েতে থাকতে হবে যাতে ইমিগ্রেশন কখনোই ডিরেক্টলি মানে লিখিতভাবে বুঝতে না পারে যে আমরা এখানে এসেই থেকে যাব। এরকম বুঝলে তখন ওরা ভিসা দিতে চাবে না, কারণ ওরা চায় না যে মানে
মানে লিখিতভাবে চায় না যে ওরা অনেক বেশি স্টুডেন্ট আনুক এবং এখানে এই দেশে মাইগ্রেনের একটা প্রেশার পড়ুক। তারপর মনে করেন বিবিএ কমপ্লিট করে এখানে যদি বিজনেসের উপর পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করে তারপর যদি তার সেটেলমেন্টে প্রবলেম হয় তখন অনেকে দেখে যে শেফ কোর্স করে আরেকটা, তো তখন উনি বুঝে, তখন এটা অনেকভাবে কনভিন্স করা যায়। যেমন ফর এক্সাম্পল কেউ বলতে পারে আমি একটা রেস্টুরেন্টে 3 বছর ধরে কাজ করছি, তো আমার রান্নাবান্না সম্পর্কে ভালো আইডিয়া হয়েছে, আমি এখন একটা শেফের কোর্স করতে চাইতেছি মানে নিজের স্কিল ডেভেলপমেন্টের জন্য। তো সেই ক্ষেত্রে ভিসাও পাবে, পড়তেও পারবে, কোনো সমস্যা না। অনেকে তো মানে চাকরির পাশাপাশি ওই কোর্সটা ফ্রি করতে পারে বা অল্প কিছু 3-4 হাজার নিউজিল্যান্ড ডলারেও করতে পারে। সো অনেক ওয়ে আছে। চাকরির পাশাপাশি করতে পারে, ওইটা হচ্ছে যে ওই অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামটা সেই এমপ্লয়ার যদি তাকে স্পন্সর করে তাহলে সাপোর্ট করে, তাহলে সে মানে এমপ্লয় হচ্ছে আপনার পড়াশোনার জন্য পে করতেছে। হ্যাঁ ওইটাই। আর এখন তো নিউজিল্যান্ডের গভর্নমেন্ট এটা মোটামুটি ফ্রি করে দিছে, অ্যাপ্রেন্টিসশিপ যে প্রোগ্রামটা আছে ওইটা গভর্নমেন্ট পে করে। তো রিগার্ডলেস আপনি নিউজিল্যান্ড সিটিজেন আর রেসিডেন্স, আপনি যদি ধরেন কেউ যদি একটা রেস্টুরেন্টে শেফ পজিশনে কাজ করে বাট তার সার্টিফিকেট নাই, তখন সে ওই প্রোগ্রামটা করতে পারবে ফ্রি অফ কস্ট, তা গভর্নমেন্ট পে করে দিবে। যেমন আমি কিছুদিন আগে একটা কোর্স করছি যেটা আমার এমপ্লয়ার ফুল সাপোর্ট দিয়েছে, এটা টোটালি ফ্রি ছিল, লেভেল 4 অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রাম ছিল। এখন নিউজিল্যান্ডের ইনকাম কেমন স্টুডেন্ট অবস্থায়, মোস্ট কমন মোস্ট ওয়ান্টেড কোশ্চেন মেবি, বা লিভিং কস্ট কেমন, যে 20 ঘন্টা ওয়ার্ক পারমিট ওইটা দিয়ে সারভাইভ করা যাবে কি না, ডিপেন্ডস অন গভর্নমেন্ট ডিসিশন। না এখন নিউজিল্যান্ডের মিনিমাম ওয়েজেস হচ্ছে $20। সো সেই ক্ষেত্রে কেউ যদি হ্যাঁ বাংলাদেশি টাকায় 1200, যদি 60 টাকায় হিসাব করি আমরা, 1000 থেকে 1200 মধ্যে, হ্যাঁ 1000 থেকে 1200, বাট এটার মধ্যে ট্যাক্স কাটবে $3 থেকে $4। সো কেউ যদি 20 ঘন্টা কাজ করে সো তার অ্যাপ্রক্সিমেটলি $400 আসার কথা, বাট সে মনে ট্যাক্স আফটার ট্যাক্স 360 বা $370 মতো আসবে, যেটা বাংলাদেশি 20-22 হাজার টাকার মতো। এখন মাসে 80,000 টাকা, এখন ওই টাকা কি এনাফ একটা স্টুডেন্টের জন্য? সো মেবি টাচ অ্যান্ড গো হবে, কারণ নিউজিল্যান্ডে মোটামুটি একটা স্টুডেন্ট যদি একটা বাসা রেন্ট নিয়ে থাকে সাবলেট হিসেবে, তার অ্যাটলিস্ট সব খরচ মিলে হয়তো $150 মতো যাবে। তো 4 উইকস মেবি 4-15-60 $600। তো এটা আবার লোকেশন ওয়াইজও ভ্যারি করবে, মানে এভারেজ বললাম। হ্যাঁ এটা কিন্তু শুধু বাসা ভাড়া $600 লাগতেছে, তারপর তার আনুষঙ্গিক কস্ট আছে, তো সব কিছু মিলায় $800 মেবি নট এনাফ কারোর জন্য। আবার কেউ হয়তো $100 একটা চিপ রুম পাইলো, তো সেই ক্ষেত্রে তার হয়তো কিছু সাশ্রয় হবে। তো সেই ক্ষেত্রে নিউজিল্যান্ডের লিভিং স্ট্যান্ডার্ড অনেক হাই, লিভিং এক্সপেন্স অনেক হাই। তো 20 ঘন্টা কাজ করে এটা ম্যানেজ করা একটু ডিফিকাল্ট স্টুডেন্টদের জন্য। হ্যাঁ ইম্পসিবল কিছু না, আমরা সবাই ম্যানেজ করছি। আর যাই হোক, কারো যদি প্ল্যান থাকে যে আমি পার্ট টাইম জব করে আবার টিউশন ফিস পে করব, সো ইটস নট এ ফরগেট ইট। সো এখানে আরেকটা কথা বলে রাখি যে 1 বছরের স্টাডির মধ্যে টোটাল মেবি 2 মাসের মতো সময় একটা স্টুডেন্ট ফুল টাইম কাজ করার সুযোগ পাবে। সেটা একটা হচ্ছে ক্রিসমাস টাইম, মেবি 45 ডেজের মতো, তারপর আলাদা করে আরও 2টা ভ্যাকেশন আছে, আই থিঙ্ক 15-30 দিন, এরকম একটা ক্যালকুলেশন। ওভারঅল 2 মাসের মতো ফুল টাইম কাজ করা যায়। তো স্টুডেন্টরা মোটামুটি বাকি সময় পার্ট টাইম কাজ করে, ওই 2টা মাস ধুমাইয়া কাজ করে টাকা ইনকাম করে পরবর্তীতে করার জন্য। তো সেই ক্ষেত্রে সেভিংস করে পরবর্তীতে যাতে তার খরচটা চালানো যায়, বা পরবর্তী ইয়ারে স্টুডেন্ট টিউশন ফি দিবে $10,000, তো সেই ক্ষেত্রে হয়তো সে ওইখান থেকে $2-3,000 সেভ করতে পারে ওই সামার ভ্যাকেশনের থেকে। সেটা হয়তো অ্যারেঞ্জ করা যায়। হ্যাঁ টোটালি আপনি পার্ট টাইম জব করে আপনি টিউশন ফিস পে করবেন, ওটা এই প্ল্যান নিয়ে আসাটা ইজ আ ডেডলি প্ল্যান। তো কেউ যদি আবার লেভেল 7-এ আসে 1 বছরে করছে, তো তার শেষ মানে নেক্সট ইয়ারে টিউশন ফি নিয়ে প্যারা নেওয়ার কোনো কারণ নাই, সে টিউশন ফি দিয়ে আসছে, তো টিউশন ফি নিয়ে কোনো প্যারা নাই, শুধু চিল করবে, হয়তো কাজ করবে আর পড়াশোনা করবে, সেটাই। বাট ওইখানে আরেকটা জিনিস অ্যাড করি, সেটা হচ্ছে স্টুডেন্টরা যখন আসে, আমি তো 20 আওয়ার্সের সুন্দর $800 প্ল্যান দিয়ে দিলাম, যেই দিন আসছেন এরপর দিন থেকে কিন্তু জব পাবেন না। এমনও অনেক স্টুডেন্ট আছে যে 4 থেকে 5 মাস স্ট্রাগল করছে, সে কোনো পার্ট টাইম জব পায় নাই,
কারণ নিউজিল্যান্ডে পার্ট টাইম জব পাইতে হইলে যে এই ধরনের এক্সপিরিয়েন্স বা স্কিল টিল থাকার দরকার, তো কারো হয়তো বাংলাদেশ থেকে ওই স্কিলগুলো থাকে না, এই কারণে সে পায় না। যেমন ড্রাইভিং একটা মোস্ট কমন একটা স্কিল, এটা যদি থাকে তাহলে অনেক ক্ষেত্রে জব পাওয়াটা একটু ইজি। সো ইংলিশ যে স্কিল ওইটা যদি অনেক ভালো হয় তো সেই ক্ষেত্রে হয়তো জব পাওয়ার পসিবিলিটি থাকে, বা অনেকে হয়তো আগে জব পাওয়ার পসিবিলিটি সেক্ষেত্রে